হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি স্কুইড গেম সিজন 2। প্রায় 3 বছর অপেক্ষা করার পর এই সিরিজটার সিজন 2 চলে আসলো। তবু যারা আগে দেখোনি তাদেরকে বলবো যে স্কুইড গেমটা হচ্ছে একটা গেম কম্পিটিশন, যা সবার চোখ এড়িয়ে নির্জন একটা জায়গা, একটা অজানা দ্বীপে গুপ্ত সংস্থার দ্বারা আয়োজন করা হয়, যেটাকে চালাচ্ছে কিছু অপরিচিত এলিট লোকজন। এই গেমে প্লেয়ার হিসাবে আনা হয় কোরিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হতদরিদ্র ও ঋণগ্রস্ত মানুষ, যেসব মানুষকে এরা সমাজের জঞ্জাল মনে করে। এই গেমের নিয়ম অনুযায়ী যারা জিতবে তাদের একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হবে, কিন্তু তুমি শুনলে অবাক হবে যে যারা হারবে তাদেরকে একদম মেরে ফেলা হবে। যারা আগে দেখেছো তারা তো জানোই, যারা নতুন তাদের জন্য বলছি আর কি। তো যাই হোক, গত সিজনে এই গেমে সব কয়েকটা স্টেজ পেরিয়ে প্লেয়ার নাম্বার 4, 5, 6 মানে আমাদের হিরো জিউন উইনার হলো। তাকে এর জন্য মূল্যবান সময় এবং তার কাছের মানুষদেরকে হারাতে হয়েছে। তাই জিউন এখন তার উইনিং সকল মানি স্কুইড গেমকে বন্ধ করার জন্য কাজে লাগাবে এবং এর পিছে মাস্টার মাইন্ডকে সেটা খুঁজে বের করবে। স্কুইড গেম সিজন 1 এর একদম শেষ এপিসোড যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে কিন্তু এখন প্রথম এপিসোডটা শুরু হচ্ছে। এখানে আমরা গিহুনকে এয়ারপোর্টে দেখতে পাই। তার চোখে মুখে অদ্ভুত এক দ্বিধা। গিহুন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় গিহুনের ফোন বেজে উঠল। কল করেছে স্কুইড গেমের ফ্রন্টম্যান তাকে বলে, তোমার চলে যাওয়াই উচিত ছিল, যেখানে তোমার মেয়ে রয়েছে। ফ্লাইট মিস করে তুমি ভুল করে ফেলেছো। গিহুন বলে, এত জ্ঞান দেওয়ার শখ? তাহলে তুমি আমার সামনে এসে কথা বলো, আমার সামনে এসে আমাকে জ্ঞান দাও। লুকিয়ে লুকিয়ে কেন কল করেছো? তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবই, আর এই গেম আমি বন্ধ করবই। কল কেটে দিয়ে গিহুন এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়, ট্যাক্সি নেয়। এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে গিয়ে সে একটা পাবলিক টয়লেটে যায়। সেখানে গিহুন তার সমস্ত শরীর সার্চ করার পর বুঝতে পারে তার কানে একটা জিপিএস ট্র্যাকার লাগানো রয়েছে, আর এটার মাধ্যমে ফ্রন্টম্যান 24 ঘন্টা তাকে নজরে রাখছে। গিহুন নিজের কান কেটে সে ট্র্যাকারটা বের করে নেয় এবং সেটা নষ্ট করে, মানে এখন সে ফ্রন্টম্যানের নজরদারি থেকে মুক্ত রয়েছে। এরপর আমরা জুনহোকে দেখতে পাই। সিজন 1-এ আমরা দেখেছিলাম জুনহো গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। সেই সময় কেউ একজন তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল, আর জুনহো প্রাণে বেঁচে গিয়েছিল। কিন্তু ঠিকই 2 বছর পর সে কোমায় পড়ে গিয়েছিল, আর 2 বছর কোমাতে ছিল আর কি। বর্তমানে জুনহো একটা ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করছে। একদিন জুনহো রাস্তায় বাইক চালিয়ে আসা একটা কাপলকে থামায়। তাদের একজনের কাছে হেলমেট ছিল না, আর তারা ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিল। জুনহো তাদের জরিমানা করে ছেড়ে দেয়। ওই সময় জুনহোর এক বন্ধু জুনহোর সাথে দেখা করতে আসে। জুনহোর বন্ধু একটা পুলিশ অফিসার। বন্ধুর সাথে কথা বলতে বলতে জুনহো মজা করে বলে, আমি আগে ডিটেকটিভ অফিসার ছিলাম, এখন ট্রাফিক পুলিশ হয়েছি, কিভাবে দিন কাটাচ্ছি দেখো। জুনহোর বন্ধু বলে, তুমি যা বলেছিলে সবই ঠিক। আইল্যান্ডে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটছিল, মানুষ হত্যা ও অদ্ভুত গেমের আয়োজন, সবকিছুই তুমি আমাদেরকে জানিয়েছিলে, কিন্তু সিনিয়ররা তোমার কথা একদমই বিশ্বাস করছে না। তুমি যে এভিডেন্সগুলো পাঠিয়েছিলে সেগুলো আমরা পাইনি, এমনকি তোমার তোলা ছবিগুলো আমাদের হাতে আসেনি। তোমার ফোন সমুদ্রে ডুবে গিয়েছিল, তাই সবকিছু প্রমাণ করা সম্ভব হয়নি। যখন তুমি কোমা থেকে জেগে উঠলে, সবাই চেয়েছিল তোমার চাকরি থেকে বরখাস্ত করতে, কিন্তু আমি বলেছিলাম অন্তত তোমাকে ট্রাফিক অফিসার হিসাবে রাখার জন্য। এটুকু আমি তোমার জন্য করেছিলাম। বন্ধুর কথায় শুনে জুনহো হেসে ফেলে আর বলে, ধন্যবাদ বন্ধু, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো। কথাটা সে হালকা মজার ছলেই বলে। জুনহোর বন্ধু জিজ্ঞেস করে, যে ব্যক্তি তোমাকে গুলি করেছিল, তুমি কি সত্যি তার চেহারা দেখতে পাওনি? জুনহো মাথা নিচু করে জবাব দেয়, না, দেখিনি। জুনহো চাচ্ছিল না এই কাজটা তার নিজের ভাই করছে। এরপর আমরা আবার সেই কাপলকে দেখতে পাই। বাইক চালিয়ে যাওয়ার সময় ওরা একটা হোটেলের সামনে দিয়ে যায়। হোটেলটার নাম হচ্ছে পিঙ্ক। ওরা হোটেল রুমে বুক করতে যায়, কিন্তু হোটেলটা বন্ধ হওয়ায় বিপদে পড়ে যায়। এখানে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, আর মেয়েটা রাগ করে চলে যায়। ওই হোটেলের ভেতরে রয়েছে গিহুন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গিহুন এসব কিছু দেখছিল। মূলত গিহুন এই হোটেলের মালিক। হঠাৎ কেউ একজন গিহুনের রুমের ডোর বেল অনবরত বাজাতে শুরু করে, কিন্তু সিসিটিভি ক্যামেরায় কাউকে দেখা যায় না। গিহুন কে কে বলে চিৎকার করলে অপর প্রান্তে থাকা ব্যক্তি দরজার নিচ দিয়ে একটা কার্ড দেয়। কার্ডটা স্কুইড গেমের। গিহুন দরজা খুলে দেখতে পায় ফ্রন্টম্যান দাঁড়িয়ে রয়েছে, আর তার 2 হাতে ওই কাপলের মাথা। এসব দেখে গিহুন চমকে ওঠে, আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ গিহুন এতক্ষণ দুঃস্বপ্ন দেখেছিল। ঘুম ভাঙার পরেও গিহুন ডোরবেলে আওয়াজ শুনতে পায়। তবে এবার ফ্রন্টম্যান নয়, কিম নামের একটা ডন এসেছে, আর সেই সাথে গিহুন যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে আর কি। গিহুন কিমের সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে।
শুধু তাই নয়, তাকে ইন্টারেস্ট সহ আরও অনেক টাকা বাড়িয়ে দিয়েছে ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য, যে ওই স্টেশনে গিহুনকে স্কুইড গেমের ইনভাইটেশন দিয়েছিল। গিহুন বলে যেভাবেই হোক ওই রিক্রুটারকে খুঁজে বের করতে হবে। স্কুইড গেম যদি এখনও চলমান থাকে তাহলে এই সময় হয়তো সে নতুন প্লেয়ারদের খুঁজে বেড়াচ্ছে। আমি 3 বছর ধরে তাকে খুঁজছি, এবার না পেলে আরও 1 বছর অপেক্ষা করতে হবে আমাকে। গিহুন কিমকে কোরিয়ার সমস্ত স্টেশনে পর্যাপ্ত লোক পাঠাতে বলে যেন রিক্রুটারকে খুঁজে বের করা যায়। এজন্য গিহুন কিমকে 1000 মিলিয়ন ওন দেয়। টাকা নিয়ে কিম তার লোকদের একত্রিত করে রিক্রুটারের ব্যাপারে সব কিছু জানায়। চিনতে যেন অসুবিধা না হয় সেজন্য রিক্রুটারের একটা ডেমো স্ট্রাকচার দেখায়, যেটা কিন্তু অনেক ফানি ছিল। রিক্রুটারকে পুরো জোকারের মতো লাগছিল। কিম তার লোকদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন স্টেশনে পাঠিয়ে দেয় আর ঘোষণা দেয় যে টিম রিক্রুটারকে খুঁজে বের করতে পারবে, মানে যে সবাইকে রিক্রুট করছে তাকে যে খুঁজে দিতে পারবে তাদেরকে 500 মিলিয়ন ওন বোনাস দেওয়া হবে। বোনাসের লোভে সবাই একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর রিক্রুটারকে খুঁজতে থাকে। এরপর আমরা একজন ক্যাপ্টেনকে দেখতে পাই। এই ক্যাপ্টেনই জুনহুকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল। কোমা থেকে জেগে ওঠার পর গত 1.5 বছর ধরে জুনহু এই নাবিকের সাথে বিভিন্ন আইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মিস্টিরিয়াস আইল্যান্ড কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে স্কুইড গেমের আয়োজন করা হয়েছিল। জুনহু মূলত তার ভাইকে খুঁজছিল। জুনহু আবারও নাবিকের সাথে নতুন একটা আইল্যান্ডের খোঁজে বের হয়, কিন্তু সেখানেও কিছু খুঁজে পায় না। উল্টো খারাপ আবহাওয়ার কারণে তাদের জীবন ঝুঁকিতে পড়ে। এবারও তারা হতাশ হয়ে ফিরে আসে। ক্যাপ্টেন জুনহুকে বলে, তুমি বারবার নতুন আইল্যান্ডে যাও কিন্তু কিছুই খুঁজে পাও না। আমার মনে হয় এবার তোমার ভিন্ন আইল্যান্ডে খুঁজতে যাওয়া বন্ধ করা উচিত। তখন জুনহো বলে, ঠিক আছে, আমি আর আইল্যান্ডে খুঁজে বের হব না, তবে এটাই শেষবার। এদিকে কিমের লোকেরা কোরিয়ার সমস্ত স্টেশন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও রিক্রুটার খুঁজে পায় না। এভাবে অনেক দিন কেটে যায়। রিক্রুটারকে না পেয়ে গিহুনও অনেক হতাশ হয়ে পড়ছে। বেশ কিছুদিন পর একদিন কিম আর তার সাথী সিউক স্টেশনে বসে রিক্রুটারের ব্যাপারে আলোচনা করছিল। সিউক বলে, আমার মনে হয় এমন কোনো ব্যক্তি আসলে এক্সিস্ট করে না। গিহুন হয়তো আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমরা 2 বছর ধরে এই স্টেশনে আনাগোনা করছি, আমরা কি একবারও তাকে দেখতে পেতাম না? কিম বলে, আমারও মনে হয় না গিহুন বিনা কারণে আমাদেরকে এতগুলো টাকা দিচ্ছে। তার কাছে তো কোনো টাকাই ছিল না, আর সে গেম না জিতলে এতগুলো টাকা পাবে কিভাবে? আর এতগুলো টাকা আমাদেরকে দিয়ে তারই বা কি লাভ? এই জন্য আমার মনে হচ্ছে সে আসলে স্কুইড গেম থেকে জিতে এসেছে। ওই সময় তারা হঠাৎ করে রিক্রুটারকে দেখতে পায়, আর যেখানে ডাকসি খেলা হয়, আমি স্পেলিংটা ঠিক জানি না, ভুল হলে বইলো, ডাকসি মনে হয় গেমটার নাম। সেখানে একটা ছেলের সাথে ওই রিক্রুটার ডাকসি খেলছিল। প্রথমবার যখন রিক্রুটারের সাথে গিহুনের দেখা হয়েছিল, রিক্রুটার তার সাথে একই গেম খেলেছিল, এটা কিন্তু তাই সে ডিটেলসে বলেছিল এই গুন্ডা দুইটাকে। রিক্রুটারকে দেখেই কিম গিহুনকে ফোন করে। গিহুন দ্রুত স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু গিহুন পৌঁছানোর আগে রিক্রুটার ছেলেটার হাতে একটা কার্ড ধরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কিম আর সিউক রিক্রুটারের পিছু ধরা শুরু করে। ছেলেটা কার্ডে থাকা নাম্বারটা দেখছিল, ওই সময় তার গার্লফ্রেন্ডটাকে কল করে। ছেলেটা কল কেটে দেয়। মেয়েটার হাতেও একটা কার্ড ছিল। ছেলেটা কল কেটে দেওয়ার মেয়েটার সাথে কার্ড দেখতে শুরু করে, অর্থাৎ সেও গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রিক্রুটার স্টেশন থেকে বের হয়ে অনেকগুলো ব্রেড আর লটারি কিনতে থাকে। এর মধ্যে একটা পার্কে গিয়ে সে ভিখারিকে লটারি টিকিট আর ব্রেড অফার করে। দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারবে। ভিখারি লটারি বেছে নেয়, কিন্তু টিকিটে স্ক্র্যাচ করলে দেখা যায় যে সেখানে কিছুই নেই। এরপর রিক্রুটার ব্রেড নিয়ে অন্য একটা ভিখারির কাছে যায়। সেও বেশ কিছুবার চিন্তা করে এবং সেখানে কিন্তু সে লটারিকে চুজ করে, এবং সেখানেও সে কিছু পায় না, কিন্তু একজন ভিখারি ব্রেড মিশে নেয়। এরপর রিক্রুটার সবার সামনে বাকি ব্রেডগুলো মাটিতে ফেলে দেয়। সবগুলো ভিখারি পড়ে থাকা ব্রেডগুলো কুড়িয়ে নিতে আসে। তখন রিক্রুটার একদম স্বার্থপরের মতো পা দিয়ে পিষে সবগুলো ব্রেড নষ্ট করে ফেলে আর বলে যে, আমি তোমাদেরকে একটাই সুযোগ দিয়েছিলাম খাবার বেছে নেওয়ার জন্য, কিন্তু তোমরা কেউ খাবার বেছে নাওনি। তোমরা নিজেদের ভাগ্যকে পরীক্ষা করার চেষ্টা করেছো। এরপর রিক্রুটার সমুদ্র ব্রেড একদম লাফাতে লাফাতে পা দিয়ে পিষে নষ্ট করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গিহুন দ্রুত করে গাড়ি চালানোর কারণে ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে দেয়। এখানে জুনহো আর একটা জুনিয়র ডিউটিরত অবস্থায় ছিল। জুনহো তার জুনিয়রকে বলে গিহুনের লাইসেন্স চেক করতে। জুনিয়র অফিসার ড্রাইভিং লাইসেন্স চেক করার পর ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য জরিমানা করে। গিহুন দ্রুত জরিমানার টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা জুনহোর কাছে সন্দেহজনক মনে হয়। তখন জুনহো জরিমানার রিসিটে থাকা গিহুনের নাম চেক করে। গিহুনের নামটা জুনহোর কাছে বেশ পরিচিত মনে হয়। অন্যদিকে কিম ও সিউক রিক্রুটারকে ফলো করে এবং একসময় তাকে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু রিক্রুটার তাদেরকে প্রচণ্ড মারধর করে। এদিকে জুনহো গিহুনের ডিটেলস বের করে। ছবি দেখে জুনহোর কথা তার মনে পড়ে যায় যে সেখানে আগে তার সাথে কেমন কথা হয়েছিল, যেখানে সে তার ভাইয়ের ডিটেলস জানার জন্য জুনহো গিহুনের কাছে গিয়েছিল, কিন্তু সে জানতে পারেনি। জুনহো একটা কোম্পানির অ্যাড্রেস জেনে যায় যেটা কিন্তু গিহুনের ছিল।
অন্যদিকে গিহুন কিম ও সিউকের সাথে দেওয়াল সে লোকেশনে গেলে সেখানে বিভিন্ন ধরনের রক্তের দাগ দেখতে পায় আর কিমের চাকু পড়ে থাকতে দেখে। আসলে রিক্রুটারকে ধরতে গিয়েছিল তারা ঠিকই, কিন্তু তার কাছে হেরে যায়, মার খায় আর তার কাছে বন্দী হয়ে যায়। রিক্রুটার ওদের দুজনকে বলে একটা গেম খেলতে হবে যেখানে যে পরাজিত হবে তাকে আমি মেরে ফেলবো। রিক্রুটার তার পিস্তলে শুধুমাত্র একটা বুলেট ভরে নেয় আর বলে দেখি কার ভাগে কি লেখা রয়েছে। সিউকে গেম খেলতে রাজি হয় না, কিন্তু রিক্রুটার সিউকের মাথায় পিস্তল থেকে গুলি চালায়। ভাগ্যক্রমে সেটা ফাঁকা ছিল, কিন্তু সিউক প্রাণে বেঁচে যায়। প্রাণ বাঁচানোর জন্য সিউক আবার গেম খেলতে শুরু করে। প্রতিবার যে পরাজিত হয় রিক্রুটার তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে, কিন্তু দুজন বারবার বেঁচে যেতে থাকে। এরপর 50-50 চান্সে একটা ডিল করা হয়, যেটা কিনা একটা খালি রয়েছে এবং একটাতে বন্দুক রয়েছে, অর্থাৎ মরার চান্স 50%। এই জন্য সিউকের বস গেমে চিটিং করে এবং সে চিন্তা করে সে তো আর এমনিতে বাঁচবে না, তার যেহেতু বয়স হয়ে গিয়েছে, এজন্য সে তার শিষ্যকে এখানে বাঁচিয়ে নেয় এবং নিজেই রিক্রুটারের হাতে খুন হয়। অন্যদিকে জুনহো যে অফিসে অ্যাড্রেস পেয়েছে সেটা আসলে কিমের অফিস। জুনহো অ্যাড্রেসে পৌঁছালে দেখতে পায় যে অফিস বন্ধ, তাই সে জানলা দিয়ে অফিসের ভেতর ঢুকে পড়ে। সেখানে সে রিক্রুটারের স্ট্রাকচার আর একটা কার্ড দেখতে পায়। হঠাৎ কিমের লোকেরা অফিসে চলে আসে। জুনহো একটা জায়গায় লুকিয়ে পড়ে। মূলত গিহুন কিমের লোকদেরকে জানিয়েছে এবং কিম ও সিউক রিক্রুটারের পিছনে পড়ে গিয়েছে। গিহুন ওদেরকে অফিস গিয়ে গান দিয়ে কিমের কাছে যেতে বলেছে, যেন প্রয়োজনে সে কিমকে হেল্প করতে পারে। কিম যে জীবিত নেই এ ব্যাপারটা সে এখনো জানতে পারেনি। যাই হোক, কিমের লোকেরা চলে যাওয়ার পর জুনহো অফিসটা সার্চ করলে গিহুনের একটা ফাইল খুঁজে পায়, যার মধ্যে গিহুনের হোটেলের অ্যাড্রেস ছিল। অন্যদিকে গিহুন কিমকে খোঁজাখুঁজি করতে করতে খেয়াল করে যে হোটেলের বাইরে লাইট জ্বলছে। গিহুন একটু অবাক হয়, কারণ হোটেলের বাইরের লাইট তো জ্বলায় না, তাহলে এখন লাইট কে জ্বালাচ্ছে। গিহুন তার হোটেলের ভিতর ঢুকলো এবং রিক্রুটারকে দেখতে পেল। রিক্রুটার গিহুনকে দেখে বলে, তোমার উচিত ছিল তোমার মেয়ের কাছে ফিরে যাওয়া। গিহুন বললে, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সেদিন এয়ারপোর্টে আমি তোমাকে দেখেছিলাম আর আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। রিক্রুটার বলে, তুমি আমাকে খুঁজে বের করার জন্য প্রাণপণ চেষ্টা করেছো, কিন্তু কেন? গিহুন বলে, তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। তুমি আমাকে এমন একটা গেমের সন্ধান দিয়েছো কেন, আর এটার মাধ্যমে যেহেতু আমি অফুরন্ত টাকা পেয়েছি। রিক্রুটার বলে, আমি শুধুমাত্র পোস্টম্যানের কাজ করেছি, তোমার কাছে ইনভাইটেশন কার্ড পৌঁছে দিয়েছি। গিহুন রিক্রুটারের কাছে জানতে চায় তার বসকে। রিক্রুটার বলে, যা বলার আমাকে বলো, আমি তার কাছে পৌঁছে দেব। গিহুন বলে, তুমি তো একটা মাত্র পোষা কুকুর, তোমাকে এসব বলে লাভ নেই, তুমি বুঝবো না, তোমার মাথাতে ঢুকবে না, তাই যা বলার আমি সরাসরি তোমার বসকে বলবো। রিক্রুটার বলে, আমি এ পর্যন্ত কিভাবে পৌঁছেছি সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। শুরুতে আমি গেমের গ্রাউন্ডে কাজ করতাম, সেই সময় তোমার মতো অসংখ্য জঞ্জালকে আমি পরিষ্কার করেছি এবং তাদেরকে হত্যা করে আমি পুড়িয়ে মেরে ফেলেছি। এই কাজ করার সময় আমি ভাবতাম আমি সমাজে বজ্র পরিষ্কার করছি, যাদের সমাজে কোনো মূল্য নেই, যাদের বেঁচে থাকার কোনো দাম নেই। এই কারণে ওই মানুষগুলোকে পুড়িয়ে দিতে আমার অসম্ভব ভালো লাগতো, পৈশাচিক আনন্দ পেতাম আমি। এরপর আমার হাতে পিস্তল দেওয়া হয়, পিস্তল দিয়ে মানুষ মারতে আমার আরও বেশি ভালো লাগে। একদিন আমার বাবা গেমে পরাজিত হয়ে আমার সামনে উপস্থিত হয়, আমাকে আমার বাবাকে হত্যা করতে বলা হয়। আমার বাবা বাঁচার জন্য অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আমি তার কথা শুনিনি, আমি তাকেও মেরে ফেলেছি এবং আমার পরবর্তীতে কোনো প্রকার আফসোসই হয়নি। এরপর আমি উপলব্ধি করতে পেরেছি আমি তো আসলে এই কাজের জন্যই তৈরি হয়েছি। গিহুন বলে, তুমি মানুষকে সরাসরি হত্যা করো বা গেম খেলিয়ে হত্যা করো, যাই করো না কেন, তুমি তোমার বসের পালিত কুত্তা, আর এটাই তোমার আসল পরিচয়। রিক্রুটার রেগে গিয়ে বলে যে একটা গেমে জিতে নিজেকে বড় হিরো ভাবছো তাই না? গিহুন বলে, গেমের মধ্যে কি কি সহ্য করেছি তা তোমার বোধগম্যতার বাইরে। রিক্রুটার বলে, ঠিক আছে, আমরা দুজন একটা গেম খেলি, আমার বন্দুকের মধ্যে একটা গুলি আছে, আমরা দুজনে পালাক্রমে বন্দুক নিজের দিকে তাক করে গুলি চালাবো, এবার দেখি শেষ পর্যন্ত কে টিকে। তো এভাবে পালাক্রমে গুলি চলতে থাকে এবং ওই রিক্রুটারও বেঁচে যায়, একবার ওই গিহুনও বেঁচে যায়। লাস্ট পর্যন্ত 50-50 চান্স, যেখানে দুইটার মধ্যে একটাতে গুলি রয়েছে আর একটাতে রয়েছে ফাঁকা গুলি। এভাবে গিহুনের ভাগ্য তার আরও একবার সহায় হয় আর রিক্রুটার ওই গেমে মারা যায়। আর সিজন 2 এর এপিসোড 1ও এখানে শেষ হয়ে যায়। আর এপিসোড 2 আর 3 আমরা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। আর সবগুলো পর্বই আমরা এক্সপ্লেন করব, মেবি 7টা-8টা পর্ব আছে। তো সবগুলো এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।